হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন সবাই। আহ, আমাকে দেখতে এবং সবাই শুনতে পাচ্ছেন। So, আমি কিছুক্ষণের মধ্যে পোল দিয়ে আসলে জানার চেষ্টা করব যে আসলে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। তো সবাই একটু কষ্ট করে, আচ্ছা, কমেন্ট করার আসলে সুযোগ নাই। ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি আশা করছি আপনারা সবাই আজকে আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। হ্যালো, আমার নাম হচ্ছে জাকি আহমেদ। আমি বেসিক্যালি টেন মিডল স্কুলের সিনিয়র সায়েন্স অ্যান্ড আইসিটি ইনস্ট্রাক্টর। তো এইটাই, আমি আজকে আপনাদেরকে চ্যাপ্টার 2 পড়াবো, হুইচ ইজ এ ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার। ঠিক আছে, ওকে। সো আমরা 6:30টায় পড়ানো শুরু করব। আর কোনো টাইম আছে 1-2 মিনিট। আপনারা সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবেন। ইনশাআল্লাহ আজকে ক্লাসটা অনেক মজার হবে। ঠিক আছে, উইল ডু এ লট অফ ফান। ঠিক আছে, আচ্ছা, ক্লাসটা অনেক মজার হবে। ওকে, সো আমরা 6:30 পর্যন্ত ওয়েট করবো। 6:30 থেকে বেসিক্যালি আমাদের পড়ানো শুরু হবে। অনেক ঠান্ডা, কাজ করে না, গায়ে লাগতেছে। ওকে, তো 6:30 বেজে গেছে, চলেন আমরা পড়াশোনা শুরু করে দিই। ঠিক আছে, তো আজকে আমরা খুবই মজার একটা অধ্যায় নিয়ে পড়াশোনা করব। অধ্যায়টা হচ্ছে জীবজগৎ। ঠিক আছে, তো মজা কেন? কজ আমরা সবাই তো আসলে জীব জগতের অংশ, তাই না? আপনি কি জীব? সো আমিও একটা জীব। তো আমরা যেহেতু সবাই জীব জগতের অংশ, আমরা আসলে যে জিনিসগুলো নিয়ে পড়াশোনা করব সেগুলো আসলে আমাদের নিজেদের সম্পর্কিত কথাবার্তাই হবে। ঠিক আছে, তো আমাদের নিজেদের সম্পর্কিত কথাবার্তায় আসলে আজকে আমরা বেশি বেশি আলোচনা করব। এই জন্য জিনিসটা অনেক মজার হবে। ঠিক আছে, ওকে। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে জীবজগৎ। সেই জীবজগৎ অধ্যায়ের প্রথম যে দুইটি পাঠ আছে, পাঠ 1 এবং পাঠ 2, এই দুইটা জিনিস হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। ঠিক আছে, পাঠ 1 জীবের প্রধান বৈশিষ্ট্য, এবং আরেকটা জিনিস আমরা পড়বো জীবের শ্রেণীকরণ। এখন জীবের শ্রেণীকরণ কি, এই জিনিসটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে। কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, আমরা একটু পরে বুঝবো। যখন আমরা পড়বো তখন আমরা আসলে বুঝে যাবো। ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, আচ্ছা, টেনশন করার কোনো কারণ নেই, আমরা একটু পরে এটাও বুঝে যাব। ওকে, ঠিক আছে, চলেন আমরা শুরু করে দিই। ওকে, সো এটা হচ্ছে আমার নাম এন্ড অল দ্য ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমরা এই অধ্যায়ের প্রথম যে দুইটা টপিক আছে, এই দুইটা টপিক আসলে পড়বো, তাই না? একটা কি, একটা হচ্ছে জীবের প্রধান বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে জীবজগতের শ্রেণীকরণ। এই দুইটা টপিক আসলে আমরা আজকে পড়বো। ওকে, আচ্ছা, প্রথমে আসেন জীবের প্রধান বৈশিষ্ট্য আসলে কি। মানে ধরেন এটা আমি আপনাকে আঁকাইলাম, বা আমি নিজেকে আঁকাইলাম। ঠিক আছে, আচ্ছা, আমি আবার খুব সুন্দর ড্রয়িং করি, বুঝছেন? এত সুন্দর ড্রয়িং করি, একবার নোবেল কমিটি আমাকে ডাক দিছে, বলছে যে তোমাকে আমরা একটা নোবেল দিব ড্রয়িং এ। ঠিক আছে, সেটা ধরেন আমি আমি একটু মোটা সোটা, তো একটু ভুঁড়ি অ্যাড করে দিলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নোবেল কমিটি যখন এই কথা বলছে আমি বললাম যে না, থাক। আহ, আসলে নোবেল পাইলে পরে দেখা যাবে যে আর ড্রয়িং করার প্রতিভা এতটা থাকবে না। ঠিক আছে, তো ধরেন এটা হলাম আমি। ওকে, ঠিক আছে। আর ধরেন এটা হচ্ছে আপনার পড়ার টেবিল, আর আপনার ধরেন বাসার পাশে কারোর একটা ঘর আছে একটা, রাইট? তো ধরেন আপনার বাসার পাশে একটা কারোর ঘর আছে, আমরা একটা ঘর আঁকাই দিই ইজিলি। ঠিক আছে, তো ঘর এঁকে দিলাম আমরা, ধরেন ঘর, ঘরের এখানে একটা জানলা, এখানে আর একটা জানলা। ঠিক আছে, ওকে ওকে। সো আমাদের, মানে আমার আর এই আপনার বাসা, আপনি যে ঘরটা আঁকলেন, এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি কি বলেন তো? আমরা যদি এটা বলতে পারি তাহলে আসলে আমরা বলতে পারবো
যে জীবের পার্থক্য আসলে কি কি, বুঝছেন? সেটা ধরেন জাকি ভাইয়া, আমার নাম জাকি আহমেদ, রাইট? একটু আগে আপনাদেরকে বলছি সেটা হচ্ছে জাকি। এটা ধরেন আপনার পাশাপাশি একটা কারোর ঘর আছে একটা, রাইট? সো এই জাকি আহমেদ আর আপনার পাশাপাশি একটা ঘর, এই দুইটার মধ্যে আসলে বেসিক পার্থক্যগুলো যদি আমরা ফিগার আউট করতে পারি, তাহলে আসলে আমরা জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে বা জীবের প্রধান যে বৈশিষ্ট্য, হ্যাঁ, একটা জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো বুঝতে পারবো। ঠিক আছে, জীবের প্রধান বৈশিষ্ট্যগুলোকে আসলে আমরা তখন খুব ইজিলি বুঝতে পারবো। ওকে, আচ্ছা। সো যেহেতু আসলে কমেন্ট করার সুযোগ নাই এই ক্লাসটাতেও, সো আমি আসলে কমেন্ট নিতে পারছি না, না হলে আসলে আপনাদের কমেন্ট নিতাম। ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ কমেন্ট অপশনটা কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। আচ্ছা, অনেকেই পরে ক্লাসে জয়েন করছেন, তাদের জন্য আমরা আজকে জীববিজ্ঞান সরি সাধারণ বিজ্ঞানের বা বিজ্ঞান বইটার দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে, জীবের বৈশিষ্ট্য, এই অধ্যায়টা নিয়ে পড়াশোনা শুরু করতেছি, সরি বা জীব জগৎ নিয়ে পড়াশোনা শুরু করতেছি। তো আমরা হচ্ছে আমাদের প্রথম যে পাঠটা আছে জীবের প্রধান বৈশিষ্ট্য এবং জীব জগৎ শ্রেণীকরণ, এই দুইটা পাঠ আসলে আমরা আজকে পড়বো। ঠিক আছে, জীব জগতের জীবের প্রধান বৈশিষ্ট্য এবং জীব জগতের শ্রেণীকরণ, এই দুইটা পাঠ আমরা পড়বো, খুবই গুরুত্বপূর্ণ দুইটা পাঠ আমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, তো আমরা এখনো পড়া শুরু করিনি, আমরা মাত্র পড়া শুরু করছি। তো যারা লেট করে এসেছেন টেনশন করার কোনো কারণ নাই, আমরা এখন থেকে পড়া শুরু করবো। তো আমরা প্রথমে আছে আমাদের প্রথম পাঠে জীবের প্রধান বৈশিষ্ট্য, এবং আমি এখানে আসলে দুইটা ছবি এঁকেছি। আমার নাম জাকি আহমেদ, তো এটা হচ্ছে আমার ছবি ধরেন, এবং আরেকটা হচ্ছে ঘর। এখন আপনারা আমার ছবি দেখে কেউ ভয় পেয়ে যান না, আমি আসলে অনেক ভালো ড্রয়িং করি, বুঝছেন? এত ভালো ড্রয়িং করি এই জন্য একবার নোবেল কমিটি আমাকে নোবেল দিয়েই দিয়েছিল। পরে আমি বললাম যে না থাক, একটা দেশে একজন নোবেল পেলে এটা বেটার, আমাকে আপনারা নোবেল দিয়েন না, ঠিক আছে? এই জন্য নোবেলটা ওরা দেয়নি, ওরা জোর করে পাঠিয়ে দিচ্ছিল, আমি পরে রিটার্ন দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি এত ভালো ছবি আঁকি, এই জন্য আমি ছবির নিচে সবসময় লিখে দিব যে আসলে আমি কি এঁকেছি, না হলে দেখা যাবে আমি আঁকলাম ছাগল, বাট ওটাকে দেখতে লাগলো তেলাপোকার মতো, আপনি মনে করবেন যে আমি তেলাপোকার বৈশিষ্ট্য পড়াচ্ছি, আসলে আমি পড়াচ্ছিলাম ছাগলের বৈশিষ্ট্য। বুঝতে পেরেছেন? তাহলে আমার আঁকা কত ভালো যে তেলাপোকা ছাগল পার্থক্য করা যায় না। ওকে, সো যাই হোক, আশা করি এটা বোঝা যাচ্ছে যে এটা জাকি আহমেদ মানে আমি, আর এটা হচ্ছে আপনার পাশে একটা ঘর। তো এই দুইটার মধ্যে কি ধরনের পার্থক্য আসলে আমরা দেখতে পাই, সেগুলোই আসলে একটু একটু পরে আমরা দেখার চেষ্টা করব। এবং আমরা যদি এই পার্থক্যগুলোকে আসলে আইডেন্টিফাই করতে পারি, এই পার্থক্যগুলোকে আসলে বুঝতে পারি, তাহলে আসলে আমাদের জীবের প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলা জীবকে জীব তৈরি করে, সেগুলো সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, তো আমরা দেখি প্রথমে আসলে আমরা জড় পদার্থ সম্পর্কে একটু জানতে চাই, অর্থাৎ এই যে ঘর, এইটা সম্পর্কে একটু জানতে চাই। এটা একটা জড় পদার্থ। সো জড় পদার্থ হলো এমন সব পদার্থ যাদের মধ্যে জীবনের কোনো লক্ষণ নাই, মানে একটা জীব যে যে কাজ করতে পারে, জড় পদার্থ আসলে সেই কাজের কোনোটাই করতে পারে না। এর কোনো প্রকার বৃদ্ধি, প্রজনন বা পরিবেশের সাথে অন্তঃক্রিয়া হইতে পারে না। এর কোনো প্রকার সরি এর কোনো প্রকার কি কি হইতে পারে না বলেন তো? তিনটা জিনিস। একটা হচ্ছে এর কোনো প্রকার বৃদ্ধি হইতে পারে না, প্রজনন বা পরিবেশের সাথে অন্তঃক্রিয়া করতে পারে না। আচ্ছা, অন্তঃক্রিয়া কি এটা আমরা একটু পরে বুঝবো। এর আগে আমরা বুঝি যে এর আসলে বৃদ্ধি হইতে পারে না। যেমন ধরেন এটা হচ্ছে এখনকার জাকি ভাই, ধরেন আমার হাইট হচ্ছে 5 ফিট 6, ঠিক আছে, ধরেন আমার হাইট হচ্ছে 5'6", 5 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এখন থেকে 10 বছর আগে আমি যদি চিন্তা করি, তখন আসলে আমি কেমন ছিলাম? তখন আমি এরকম কুটি ছিলাম না, তখন আমার ভুঁড়িও ছিল না, তো ভুঁড়ি আঁকার দরকার নেই, তখন আমি চিকনি ছিলাম। ঠিক আছে, ওকে, আচ্ছা। তাহলে ওটা যদি জাকি হয়, এটা আমরা বলতে পারি যে কুটি বা ছোট, তাই না? কুটি জাকি ভাই। ঠিক আছে, তাহলে এটা ছিল কুটি জাকি ভাই। তখন আমার উচ্চতা আসলে কত ছিল? এখন থেকে 10 বছর আগে, তখন দেখা গেল যে আমার উচ্চতা ছিল 3 ফিট 5 ইঞ্চি, এরকম কিছু একটা ধরে নিলাম। ঠিক আছে, অর্থাৎ এই 10 বছরে আমার তা কি বেড়ে গেছে না? এই 10 বছরে কিন্তু আসলে আমার উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এই 10 বছরে কিন্তু আসলে আমার উচ্চতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু ধরেন সেম একইভাবে এই 10 বছর আগে আমি যদি একটা ঘর বানাই, ধরেন আপনার আব্বু 10 বছর আগে একটা ঘর বানাইছে, ঠিক আছে,
ঘরটার সাইজটা ছিল, ঘরটা দেখতে ছিল এক্সাক্ট এরকম। ঠিক আছে, আচ্ছা। ঘরটা ছিল এক্সাক্ট এরকম। এখন আপনি বলেন 10 বছর আগে কি ঘরটা ছোট ছিল? 10 বছর আগে কি ঘরটা ছোট ছিল? লাইক ধরেন এই ঘরটা আহ আমরা এখানে কপি করে নিই। সো সাপোজ এটা একটা ছোট ঘর আর এটা হচ্ছে একই রকম ঘর। সো আপনারা বলেন আমাকে, আমি দুইটা অপশন দিচ্ছি, একটা হচ্ছে অপশন এ বড় মানে সেম সাইজ ছিল, আর অপশন বি ছোট ছিল। তো আমি একটা পোল দিচ্ছি, আপনাদের কাজ হচ্ছে আমাকে বলা এখন আপনার ঘরের সাইজ যদি ধরেন 11 ফিট, রাইট? একতলা ঘর 11 ফিট ছিল। সো এখন থেকে 10 বছর আগে কি ঘরটা ছোট 5 ফিট ছিল নাকি সেম 11 ফিটই ছিল? আমার প্রশ্ন বুঝছেন? এখন থেকে 10 বছর আগে ঘরটা কি ছিল, 5 ফিটই ছিল নাকি হচ্ছে 11 ফিট ছিল? অপশন এ হচ্ছে 11 ফিট আর অপশন বি হচ্ছে 5 ফিট, ধরেন মানে ছোট ছিল, 5 to 7 ফিট ধরেন, ধরে নিলাম। ওকে, আচ্ছা। সো পোলটাতে আপনারা পার্টিসিপেট করেন যে এখন থেকে 10 বছর আগে ঘরটার উচ্চতা 11 ফিটই ছিল নাকি ঘরটা একটু বাবু ঘর ছিল? ঘরটা একটু বাবু ঘর ছিল, ঠিক আছে? ঘরটা কি বাবু ঘর ছিল নাকি ঘরটা একই রকম উচ্চতারই ছিল, একই রকম সাইজেরই ছিল? অনেকে বলছে যে ঘরটা একটু বাবু ঘর ছিল। বাবু ঘর ছিল। আচ্ছা, ঘরটা আসলে সেম সাইজের ছিল, তাই না? ঘর কখনো বড় হয়? ঘর হচ্ছে একটা কঠিন পদার্থ, এ আসলে কখনো জড় পদার্থ, এ আসলে কখনো বড় হয় না। তাহলে অ্যান্সার হচ্ছে আসলে অপশন এ, তাই না? সেম সাইজ ছিল, 11 ফিটই ছিল। এটা আসলে কি হয় নাই, ছোট ঘর ছিল না। বাট আমি কিন্তু আসলে কুটি জাকি ছিলাম, তাই না? আমি ছোট জাকি ছিলাম। আমি কিন্তু 10 বছরে আসলে বড় হয়েছি এবং নেক্সট 10 বছরে কি আমি বড় হব না, বাট বুড়া হব, রাইট? সেইভাবে আসলে মানুষ বা যে কোনো জীব তার আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, তার বৃদ্ধি হয় অথবা ক্ষয় হইতে পারে, ঠিক আছে? কিন্তু জড় পদার্থ তার আসলে বৃদ্ধি নাই, তার আসলে কি নাই, তার আসলে বৃদ্ধি নাই। সে কখনো বড় হয় না জীবনে, তাকে যে সাইজে বানানো হয় সেই সাইজে সে থাকে। ধরেন আপনার পড়ার টেবিল, ঠিক আছে? আপনার পড়ার টেবিলের সাইজ হচ্ছে 5 ফিট বাই 2 ফিট। এখন আপনি 5 বছর পরে যদি এই টেবিলটাকে দেখেন, এই টেবিলটা স্টিল 5 ফিট বাই 2 ফিটই থাকবে, এটা 7 ফিট বাই 3 ফিট হয়ে যাবে না, তাই না? এরকম হয়ে যাবে? এরকম কিন্তু হয়ে যাবে না। ও জড় পদার্থ, ওর কখনো আসলে কোনো বৃদ্ধি হয় না। তাহলে জড় পদার্থের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার কোনো প্রকার বৃদ্ধি হয় না। এবার আসেন প্রজনন। প্রজনন মানে কি? বংশ বৃদ্ধি করা, মানে বাচ্চা কাচ্চা পয়দা করা, ঠিক আছে? প্রজনন মানে বংশ বৃদ্ধি করা, মানে বাচ্চা কাচ্চা হওয়া আর কি। এখন দেখেন আপনার পড়ার টেবিল, আপনি একটা রাখলেন পড়ার টেবিল, ঠিক আছে? সাথে আরেকটা পড়ার টেবিল, দুইটা পড়ার টেবিল ধরেন আপনার রুমে আছে। এখন ব্যাপার হচ্ছে কি, ধরেন 3-4 বছর ধরে তার দুইটা পড়ার টেবিল পাশাপাশি আছে। এমন কি হবে 3-4 বছর পর এই দুইটা পড়ার টেবিল মিলে আর একটা নতুন পড়ার টেবিল বানাইছে অটোমেটিক্যালি? এরকম কিন্তু আসলে হবে না, রাইট? তো তাদের মধ্যে কোনো ধরনের প্রজনন ক্ষমতা নেই, তাদের বৃদ্ধি হয় না, বংশ বৃদ্ধি হয় না, ঠিক আছে? আর ফাইনালি হচ্ছে পরিবেশের সাথে অন্তঃক্রিয়া করতে পারে না। তার মানে হচ্ছে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে প্রক্রিয়াটা, অন্তঃক্রিয়া বলতে আসলে বোঝায় পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হয় থাকে অন্তঃক্রিয়া। বলতে আমি একটু লিখে দিই যে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া।
ঠিক আছে, পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া। এই জিনিসটা আসলে কি একটু ব্যাখ্যা করি। ধরেন আমি হচ্ছে জাকি আহমেদ, আমি বাংলাদেশে থাকি, ঠিক আছে, খুবই ভালো কথা। এখন বাংলাদেশের টেম্পারেচার দেখা যাচ্ছে সাধারণত আপনার 20 থেকে 40 ডিগ্রির মধ্যে থাকে। এখন এই অবস্থায় আমাকে ধরেন আপনি শীতের কোন একটা দেশ নেদারল্যান্ডে পাঠাই দিলেন, যেখানে তাপমাত্রা থাকে সাধারণত 2-3 ডিগ্রি থেকে ধরেন -15 ডিগ্রি পর্যন্ত থাকে, মানে অনেক শীত। ঠিক আছে, একদম নেগেটিভে চলে যায় সবসময় তাপমাত্রা। আমিও কিন্তু আসলে ওই পরিবেশে যেও বেঁচে থাকতে পারবো। ঠিক আছে, আমার শরীর আসলে রিভলভ হয়ে যাবে, শরীরে কিছু পরিবর্তন হবে, এবং এই পরিবর্তনের ফলে আমি আসলে ওই পরিবেশেও কিন্তু বেঁচে থাকতে পারবো। কিন্তু আপনি যদি একটা ঘর, এই যে ঘরটা আছে যেটা আসলে বাংলাদেশের ওয়েদারে বানানো, এটাকে যদি আপনি নেদারল্যান্ডে পাঠায় দেন পার্সেল করে, ঠিক আছে, যেমন ঘরটাকে একদম প্যাক ট্যাক করে বড় একটা পার্সেল আপনি নেদারল্যান্ডে পাঠিয়ে দিলেন, সেই ঘরটা কিন্তু আসলে নেদারল্যান্ডের ওয়েদারে সার্ভাইভ করবে না। এটা এই বরফ পরে ঘরটা ভেঙেই যাবে। ধরেন একটা টিনের ঘর ছিল, বরফ পড়বে, একদিনে ঘর নষ্ট হয়ে যাবে। ওর আসলে নিজের থেকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার কোনো ক্ষমতা নাই। নেদারল্যান্ডের ঘর কাঠ দিয়ে বানায়, কাঠ আসলে বরফকে কি করতে পারে, হোল্ড করতে পারে। ঠিক আছে, আর বাংলাদেশের ঘরগুলোকে কি দিয়ে বানানো হয়, টিন দিয়ে বানানো হয়, তাহলে গ্রামের কথা বলতেছি, যাতে বৃষ্টি হয়, যেহেতু বাংলাদেশে পানিটা চলে যায়। আর বাংলাদেশে যদি কাঠের ঘর বানাইতাম পচে যেত, বৃষ্টির অনেক বেশি বৃষ্টি হয়। আবার নেদারল্যান্ডে বৃষ্টি হয় না, বরফ পড়ে, তো ওখানে কি করতে হয়, হোল্ড করে রাখা, মানে বরফকে ধরে রাখার শক্তি থাকতে হবে, ঘরকে মজবুত হতে হবে। টিনের ঘরে যদি বরফ পড়ে ঘরটা একদম দুমড়ে মুচকে যাবে, এত শক্তি থাকে না টিনের ঘরে। বাট টিনের ঘর আবার বৃষ্টির পানি প্রতিরোধক, কাঠের ঘর আবার কি, কাঠের ঘর আবার বরফ প্রতিরোধক। তো এই যে পদার্থগুলো আছে, যেগুলো জড় পদার্থ, এদের আসলে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার কোনো সক্ষমতা নেই। ঠিক আছে, এটা যে পরিবেশের জন্য বানানো, সেই পরিবেশে শুধুমাত্র সে ভালো কাজ করতে পারবে। অন্য কোনো পরিবেশে যদি চলে যায় তাহলে সে ভালো কাজ করতে পারবে না। ঠিক আছে, ওকে, সেই গেল হচ্ছে কি আমাদের প্রথম যে কথাবার্তাগুলো আমরা বলেছিলাম। কিছু উদাহরণ দেওয়া আছে, পাথর, লোহা, পানি, বায়ু ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা, তো যারা ক্লাসে লেট করে আসছেন বাবারা, আমি আপনাদেরকে অনুরোধ করি আমরা কিন্তু শুরু থেকে পড়ানো শুরু করে দিই। বিজ্ঞান এমন একটা বিষয়, আপনি যদি একটা জিনিস শুরু থেকে না বুঝেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি পরের যে জিনিসগুলো আছে ওইগুলো আর ধরতে পারবেন না, ওগুলো আর বুঝতে পারবেন না। এই জন্য আপনারা সবাই একটা কষ্ট করে কাজ করবেন। ঠিক 6:30 আগে আমি ক্লাসে চলে আসব, আপনারাও 5 মিনিট আগে ক্লাসে চলে আসবেন। প্রথম 5 মিনিট আমরা একটু গল্প টল্প করবো, তারপরে ইনশাল্লাহ আমরা 6:30 থেকে পড়া শুরু করবো। এখন বাজে 6:45, এখন অনেকে ক্লাসে আসতেছেন। আমি কিন্তু দেখতে পাই আপনারা যখন ক্লাসে ঢুকেন তখন আমার স্ক্রিনে শো করে যে স্টুডেন্ট এন্ট্রি হচ্ছে, স্টুডেন্ট কাউন্ট বাড়তেছে, কমতেছে। আপনারা ক্লাস থেকে চলে গেলেও আমি টের পাই। ঠিক আছে, আমার কাছে আমার সামনে একটা বিশাল বড় স্ক্রিন আছে, আমার পিছনে যেরকম একটা অনেক বড় স্মার্ট বোর্ড আছে, আমার সামনে এই রকম বড়, মানে এর থেকেও বড় একটা স্ক্রিন আছে। ঠিক আছে, তো স্ক্রিনে সবকিছু দেখা যায়, আপনারা কতজন ক্লাসে আছেন, কি পোলে ভোট দিচ্ছি সবকিছু দেখা যায়। ঠিক আছে, আপনারা যে কাজটা করবেন, প্লিজ রিকোয়েস্ট করছি প্রপার টাইমলি ক্লাসে চলে আসবেন। ঠিক আছে, আচ্ছা, তো এতক্ষণ আমি আপনাদেরকে যা যা বুঝাইলাম, আমি জানি অনেকে বলবেন বুঝেন নাই, প্লাস লেটে ক্লাসে আসছেন, তারপরে কত পার্সেন্ট মানুষজন বুঝছেন আমাকে একটু মতামত দেবেন বলে। ঠিক আছে, আমি একটা পোল দিচ্ছি যে আপনারা এতক্ষণ সবকিছু বুঝতে পেরেছেন কিনা। ইয়েস যদি বুঝতে পারেন তাহলে ইয়েস দিবেন, না বুঝতে না পারলে নো দিবেন। বুঝতে পারলে ইয়েস দিবেন, বুঝতে না পারলে নো দিয়ে দিবেন। ওকে, সবাই মোটামুটি পরে পার্টিসিপেট করে ফেলেছেন। মজার ব্যাপার কি জানেন, যারা শুরু থেকে ক্লাসে ছিলেন তারা সবাই ইয়েস দিয়েছেন, আর যারা লেটে করে ক্লাসে আসেন তারা সবাই নো দিয়েছেন, কারণ পুরো কথা তো শুনেন নাই, তো বোঝাতে একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। আচ্ছা, যাই হোক, আমি টোটাল জিনিসটাকে আরেকবার রিভিউ করছি। জীবের প্রধান বৈশিষ্ট্য, আমি এখানে জীবের একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে প্রথমত জীবের যারা জড় পদার্থ আছে,
অর্থাৎ যারা জীব না, তাদের কোনো প্রকার বৃদ্ধি হয় না, তারা কখনো বড় হয় না। তার মানে হচ্ছে এখন থেকে 10 বছর আগে আমি কিন্তু অনেক ছোট একটা মানুষ ছিলাম, আমাকে তখন আমি ধরেন কুটি জাকি ভাই বলতেছি। এখন থেকে 10 বছর পর আমার কিন্তু আসলে উচ্চতা বেড়েছে, তাই না? তো আমি বড় হয়ে গেছি। ঠিক তেমন ভাবে একটা জড় পদার্থের ক্ষেত্রে উল্টা জিনিস ঘটে। একটা জড় পদার্থ ধরেন আপনার বাসা, এইটা এখন যে সাইজ আছে এখন থেকে 10 বছর আগেও সেম সাইজে ছিল, এটা অন্য কোনো সাইজে আসলে হবে না। এটা ছোট বাসা ছিল পরে বড় বাসা হয়ে গেছে, এমন কিছু অটোমেটিক্যালি হওয়ার সুযোগ নেই যদি না আপনি ভেঙে বড় করেন। কিন্তু অটোমেটিক্যালি আমি যদি বেঁচে থাকতাম, বেঁচে আছি যেহেতু আছি, আমি বেঁচে আছি, ঠিক আছে। আচ্ছা, তো ছোটবেলা থেকে আসলে আমি 10 বছরে কিন্তু বড় হয়েছে। আমার তখন 10 বছর আগে উচ্চতা ছিল 3.5 ফিট বা 4 ফিট, এখনো কিন্তু আমার উচ্চতা হয়ে গেছে 5 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা জীবের বৈশিষ্ট্য যে সে বড় হয়। যেমন আপনি এখন থেকে 5 বছর আগে আপনার যা হাইট ছিল এখন তার থেকে বেশি আছে। আবার এটা হচ্ছে একটা জড় পদার্থ, বাট আপনার রুম যেখানে আপনি থাকেন সেটা 5 বছর আগে যে উচ্চতায় ছিল 5 বছর পরেও সে উচ্চতায় আছে। আমরা এটাই বলেছি যে একটা জড় পদার্থের কোনো প্রকার বৃদ্ধি হয় না, এটা কখনো নিজে থেকে নিজে বড় হইতে পারে না। সেকেন্ডলি হচ্ছে প্রজনন, এমন না যে জড় পদার্থগুলোর বংশ বৃদ্ধি হয়, ঠিক আছে, এমন হওয়ার সুযোগ নাই। বাট মানুষের বা বিভিন্ন প্রাণীর বংশ বৃদ্ধি হয়, তাই না? যে আপনার বাবা মা থেকে আপনি হয়েছেন, আবার আপনি আরেকজনকে বিয়ে করবেন, আপনাদের দুজন থেকে আবার আপনাদের বাচ্চা কাচ্চা হবে। সেই যে বাচ্চা কাচ্চা হওয়ার যে প্রক্রিয়াটা বা বংশ বৃদ্ধি পাওয়ার যে প্রক্রিয়াটা, অর্থাৎ দাদা থেকে বাবা, বাবা থেকে আপনি, আপনার থেকে আপনার ছেলে মেয়ে, তার থেকে তার ছেলে মেয়ে, এই যে প্রক্রিয়াটা এটাকে আসলে আমরা প্রজনন বলতেছি, ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে অন্তঃক্রিয়া, সেটা হচ্ছে লাস্টে যে ব্যাখ্যা করলাম যে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া। আমি আবার রিপিট করলাম, যারা ক্লাসে লেট করে আসছেন পরের টপিক থেকে কিন্তু রিপিট করবো না বাবা, ঠিক আছে। ওকে, তো দেখেন এখানে আসলে দুইজন টিচারের ছবি দেওয়া আছে, আমি জানি না আপনারা চিনেন কিনা। এটা হচ্ছে কাইফ ভাইয়া, এটার নাম হচ্ছে কাইফ, এটার নাম হচ্ছে তুর্য, রাইট? ওকে, তো আপনারা ক্লাস হয়তো করছেন, অনেকে হয়তো সামনে করবেন। সেটা হচ্ছে আমরা উদাহরণ হিসেবে তাদেরকে দেখাইছি, তারা আসলে জীব, ঠিক আছে। যে দেখেন হাসি দিছে কাইফ ভাইয়া, তুর্য ভাই একটু গোমরা করে আছে। তো জীবের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জীবের মুড চেঞ্জ হয়, বুঝছেন। জীব কখনো হাসে হি হি হি, আবার কখনো রাগ করে থাকে, হ্যাঁ, যেমন কাইফ ভাই কিন্তু হাসছে এবং তুর্য ভাই কিন্তু একটু মুড করে আছে, একটু রাগ করে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন জীবের সংজ্ঞাটা আমরা করি। জীব হলো এমন সব সত্তা যার মাধ্যমে জীবের সকল লক্ষণ বিদ্যমান, ঠিক আছে। তাহলে সত্তা বলতে আসলে কি বোঝাচ্ছে, মানে আত্মা টাইপের জিনিসপত্র বোঝাচ্ছে। জীব হচ্ছে এমন একটা ধরনের সত্তা বা এমন এক ধরনের জিনিস, ঠিক আছে, বা বস্তু, যেহেতু জীবকে সরাসরি বস্তু বলা যায় না, বস্তুর অল্টারনেটিভ হিসেবে সত্তা শব্দটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। সত্তা শব্দটা নিয়ে ভয় পাওয়ার কিছু না, এটা কঠিন কোনো শব্দ না। ধরেন আমরা তো বস্তু বলতে পারি না জীবকে, এই জন্য এখানে বস্তুর পরিবর্তে সত্তা শব্দটা ব্যবহার করা হয়েছে। বস্তু দিয়ে আমরা যে এরকম জিনিস বোঝাই, যে কোনো একটা জিনিসকে আমরা বস্তু বললাম, যেমন ধরেন এই যে পেনটা, এটাকে একটা বস্তু বলি, ঠিক তেমন ভাবে একটা মানুষকে ওই একটা বস্তু না বলে একটা সত্তা বলি, ঠিক আছে। সত্তা বলতে একটা অস্তিত্ব, মানে যে আসলে আছে, এরকম একটা শব্দ বোঝায়। জীব হলো এমন সব সত্তা যাদের মধ্যে জীবের সকল লক্ষণ বিদ্যমান। এটা বেসিক্যালি আপনাদের পরীক্ষায় লেখার জন্য লিখে দিয়েছি, ঠিক আছে। এর বৈশিষ্ট্যগুলো দেখতে হবে, এরা বৃদ্ধি পায়। কারণ কাইফ ভাই কিন্তু একসময় কুটি কাইফ ছিল, তাই তো। কাইফও কিন্তু একসময় কুটি কাইফ ছিল, জাকি ভাই যেমন কুটি কাইফ ছিল, ঠিক আছে, মানে ছোট ছিল আর কি। তারপরে দেখেন প্রজনন করে, অর্থাৎ বংশবৃদ্ধি করে। এখন দেখছেন আপনি কাইফ ভাইয়া, এখন থেকে 50 বছর পর দেখবেন কাইফ ভাইয়া তার না 2টা ছেলে মেয়ে আছে, তার 15-20টা নাতিপুতি আছে, তাই না। আচ্ছা, তারপরে পরিবেশের সাথে অন্তঃক্রিয়া করে, অর্থাৎ কাইফ ভাইয়া কি পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়, তাই না। হ্যাঁ, এখন বা কাইফ ভাই ধরেন বাংলাদেশে আছে, আপনি যদি তাকে একদম শীতের প্রধান কোন একটা দেশে পাঠাই দেন, তারপরে দেখবেন বেঁচে আছে, কোনো সমস্যা হয় নাই, এটাকে বলা হচ্ছে। এর উদাহরণ কি, মানুষ, প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ভাইরাস নিয়ে, ঠিক আছে। আচ্ছা, করোনা ভাইরাস, তাই না, সবাই নাম শুনছি, সবাই ছোট ছিলাম যখন করোনা হয়েছিল, তাই না, 20 সাল, এখন থেকে 5 বছর আগে, তাই না। তো 6 বছর আগে করোনা হয়েছিল, আমার তখন কেবল আমার ইউনিভার্সিটি লাইফ আমি শুরু করছিলাম। ওকে, তো ভাইরাস হলো জীব ও জড়ের মধ্যবর্তী একটি অদ্ভুত জিনিস। তাহলে ভাইরাস হচ্ছে জীবও না, জড় পদার্থও না, বুঝতে পারছেন। এটা হচ্ছে মাঝামাঝি কিছু একটা, অদ্ভুত। এই কারণে আমরা বলতেছি যে এটা হচ্ছে একটা অদ্ভুত জিনিস, কারণ কি এটা জীবও না আবার জড়ও না। ভাইরাস হচ্ছে জীব ও জড়ের মধ্যবর্তী একটি অদ্ভুত জিনিস। কেন অদ্ভুত, তার কারণ হচ্ছে দেখেন, এটি নিজে থেকে কোনো কাজ করতে পারে না, কিন্তু অন্য কোনো কোষের মধ্যে প্রবেশ করে নিজের প্রতিলিপি তৈরি করতে পারে। প্রতিলিপি মানে এটা একটা ভাইরাস,
ও আবার নিজের মতো করে আরো 2টা ভাইরাসকে জন্ম দিতে পারে। এই জিনিসটাকে বলে প্রতিলিপি। এই জিনিসটাকে কি বলে? প্রতিলিপি। আবার বলছি, একটা ভাইরাস নিজের মতো করে আরো 200টা ভাইরাস বানায় ফেলছে, ঠিক আছে? এই জিনিসটাকে বলে প্রতিলিপি। তৈরি করে এবং সেই কোষকে ধ্বংস করে দিতে পারে। তার মানে ধরেন এটা হচ্ছে মানুষ, এটা একটা মানুষ। এখানে ধরেন একটা ভাইরাস শুয়ে আছে চুপচুপ করে, একদম চুপি চুপি শুয়ে আছে, ঠিক আছে? এখন এই মানুষটা কোনোভাবে ভাইরাসটা ধরলো, এখন এই ভাইরাসটা ধরেন, ওটা অন্য কালার দিয়ে তাহলে বুঝতে পারবেন যে এটা একটা ভাইরাস বুঝাইছি। ধরেন এটা একটা ভাইরাস, ঠিক আছে? এখন এই ভাইরাসটা ধরেন কোনোভাবে এই মানুষের মধ্যে চলে আসছে, চলে আসার পরে কোষে আসার পরে ভাইরাস এরকম বড় হইতে, মানে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা এরকম হইতে থাকবে, এরকম কোটি কোটি ভাইরাস তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে দেখা যাবে এই মানুষটাকে মেরে ফেলছে, কোভিডের সময় যেরকম হতো, ঠিক আছে? মানে ও কিন্তু অন্য সময় কি চুপচাপ একদম বসে থাকবে, কিন্তু যখনই একটা প্রাণীর শরীরে প্রবেশ করবে, একটা কোষে প্রবেশ করবে, কোষ কি জানেন? কোষ হচ্ছে প্রাণী দেহের যে এককটা, সেটাকে কোষ বলে, ঠিক আছে? তো মানে আমাদের দেহের যে সেল, মানে দেহটা বিভিন্ন ছোট 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 অংশে ভাগ করা যায়, এগুলোকে কোষ বলে, ঠিক আছে? কোষ কি আমাদের দেহটাকে অনেক ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, এই প্রতিটা ভাগকে কোষ বলে। আমরা কোষ সম্পর্কে আরো বিস্তারিত করবো, আমাদের কোষের অধ্যায় আছে, বাট এখন আপাতত এতটুকু বুঝে থাকেন যে আমাদের শরীরে প্রতিটা লোমের মধ্যে ধরেন 500 কোষ আছে, এরকম আর কি, মানে শরীরের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আর কি। তো এগুলোর মধ্যে ওটা প্রবেশ করবে, প্রবেশ করে এবার বংশবৃদ্ধি করতে থাকবে, করে আমাকেই মারি ফেলবে, ঠিক আছে? এটাই কি? এটাই হচ্ছে ভাইরাসের কাজ, ঠিক আছে? আবার ধরেন দেহের বাইরে ওরা কি জড় পদার্থের মতো চুপচাপ বসে আছে, তো বসেই আছে, ঠিক আছে? আবার যখন একটা জীবের শরীরে ঢুকবে, তখন সাথে সাথে পট 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 বংশবৃদ্ধি করে ফেলবে, করে ওই জীবটাকে মেরে ফেলবে, ঠিক আছে? ওই কোষটাকে ধ্বংস করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এখন জীবের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি দেখেন তো, সেটা হচ্ছে চলন। একটা জীব কি? একটা জীব চলতে পারে, দৌড়াইতে পারে, ঠিক আছে? ছবিটা দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, এখানে আসলে একটা মানুষ দৌড়াইতেছে, ঠিক আছে? তাহলে জীবের বৈশিষ্ট্যগুলা আমরা যেহেতু বলছি যে আমাদের উদ্দেশ্য কি জীবের প্রধান বৈশিষ্ট্যগুলা জানা, তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চলন। একটা জীব চলাচল করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম চলে যাচ্ছে, ঠিক আছে? মানে চলাচল করতে পারে, রাইট? সো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জীব কি করতে পারে? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জীব চলন করতে পারে। সকল জীবই কোনো না কোনো ভাবে চলাচল করতে পারে, মানুষ, প্রাণী হাঁটে, দৌড়ায়, উড়ে, সাঁতার কাটে, ইত্যাদি ইত্যাদি, তাই না? আচ্ছা, উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধির সাথে সাথে তাদের অংশ বিশেষ চালন করতে পারে। এখন প্রশ্ন থাকে যে উদ্ভিদ তো এক জায়গায় দাঁড়ায় থাকে, হ্যাঁ, বাট উদ্ভিদের শিকড় আবার অনেক দূর পর্যন্ত যেতে পারে না। হ্যাঁ, তাহলে উদ্ভিদও একটা জীব, উদ্ভিদেরও চলন আছে, ঠিক আছে? উদ্ভিদেরও চলন আছে, হ্যাঁ, ও জায়গায় দাঁড়ায় থাকে, ঠিক আছে, আপনি দেখতেছেন ও জায়গায় দাঁড়ায় আছে, বাট ও যখন বড় হচ্ছে, উপর দিকে উঠতেছে না, ওর শিকড় মাটির নিচে যাচ্ছে না, তার মানে ওরও চলন হচ্ছে, ওরও নড়াচড়া হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মানুষ, প্রাণী, পশু পাখি, বাঘ, সিংহ এরা তো সারাদিনই চলে বেড়াচ্ছে, ঠিক আছে? তাহলে জীবের প্রধান বৈশিষ্ট্য সময়ের একটা হচ্ছে চলন, মানে সে চলাচল করতে পারে। তারপর হচ্ছে পুষ্টি। এই যে এই খাবারগুলো কি পুষ্টিকর খাবার বলেন? এই খাবারগুলো কি পুষ্টিকর খাবার কিনা আপনি বলেন? হ্যাঁ, ডাইট। এখানে লেখা আছে কি জানেন? ডাইট। হোয়াট ডাইট? ফুড ইজ ফুড, লেটস ইট, ঠিক আছে? আমি মাঝে মাঝে এরকম মুডে চলে যাই, বুঝছেন, কোনো ডাইট টাইট নাই, শুধু খাবার খাবো, হ্যাঁ? আচ্ছা, এরকম করেন না, জিনিসটা আনহেলদি, ওকে? আচ্ছা, যাই হোক, ওকে। সো এখন সো মানুষ কি করে বা জীব কি করে? জীব আসলে খাদ্য গ্রহণ করে বা পুষ্টি গ্রহণ করে, ঠিক আছে? আমরা সরাসরি খাদ্য গ্রহণ না বলে পুষ্টি বলছি, জীব তো অনেক রকম আছে, যেমন উদ্ভিদ জীব, তো উদ্ভিদ তো আবার খাবার খায়, বাট ওটা আসলে পুষ্টি হিসাবে খাবার খায়, ঠিক আছে? তবে আর অন্য সমস্ত প্রাণী তো খাবার খাই, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, আপনি, আমি, কাইট ভাই, হ্যাঁ, সবাই কি খাবার খায় নাকি? সবাই খাবার খায়, সবারই আসলে বেঁচে থাকার জন্য পুষ্টি দরকার হয়, তাহলে এটাকেই বলা হচ্ছে পুষ্টি। জীবের জীবন ধারণের জন্য সকল জীবই খাদ্য গ্রহণ করতে হয়। এই খাদ্য থেকে শক্তি ও বিভিন্ন উপাদান পাওয়া যায়, যা শরীরকে বৃদ্ধি ও মেরামতে কাজ করে, ঠিক আছে? তাহলে আমরা যে আসলে বেঁচে থাকার জন্য যে শক্তিটা লাগবে, তাই না, আমরা যে চলাচল করব, অন্যান্য কাজ করবো, এটার জন্য যে শক্তিটা লাগবে, শক্তিটা আসলে আমরা কোথা থেকে পাই? এই শক্তিটা আসলে আমরা পাই খাদ্য থেকে, তাই না? এরকম করে আসলে খাবার খেলে হবে না, এটা একটা মজা করে ছবিটা দেওয়া, মানে আপনাদেরকে হেলদি হেলদি খাইতে হবে, ঠিক আছে? কারণ অনেকে মিচকি মিচকে হাসবেন, জাকি ভাই আপনি এই কথা বললে তো মাইনে নিয়ে যাচ্ছে না ভাই, হ্যাঁ? আপনি নিজে কি হেলদি খান? আপনি বুকে হাত দিয়ে বলেন, হ্যাঁ, যে আপনি আজকে দুপুরে কি খাইছেন, আপনি কি হেলদি খাইছেন? না, আমি তো হেলদি খাই নাই আসলে।
আচ্ছা, যাই হোক, সো আমাদেরকে হেলদি হেলদি খাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসেন প্রজনন। প্রজাতির অস্তিত্ব বজায় রাখার জন্য, তাহলে প্রজনন কি? প্রজনন হচ্ছে এরকম বাচ্চা পয়দা করা, ঠিক আছে। প্রজনন হচ্ছে এরকম করে বাচ্চা বানাইতে, মানে বাচ্চা জন্মগ্রহণ করানো। বাট হ্যাঁ, বাচ্চা চোখে আমরা সানগ্লাস দিয়ে দিছি আপনাদের, মানে এই দুটা জাস্ট অ্যাডিশনাল, হ্যাঁ, মজা করার জন্য। ওকে, সো যাই হোক, প্রজাতির অস্তিত্ব বজায় রাখার জন্য জীবের প্রধান কাজ হলো প্রজনন। নিজের মতো নতুন সন্তান জন্ম দেয়া জীব জগৎকে টিকিয়ে রাখে, ঠিক আছে। ধরেন আপনি বাসায় দুইটা একটা মুরগি নিয়ে আসছেন, ঠিক আছে। এখন একটা মুরগি আঁকবো, আপনারা কেউ কষ্ট পাবেন না, ঠিক আছে। আমরা নিচে লিখে দিব যে এটা একটা মুরগি। আচ্ছা, মুরগি আঁকা অনেক কঠিন, আমি একটা ছাগল আঁকি, হ্যাঁ। ধরেন এটা একটা ছাগল, তো ঘোড়া হয়ে গেল না? ওকে ফাইন, ধরেন এটা একটা ঘোড়া, ঠিক আছে। আমরা ঘোড়া দিয়ে শিখি, চারটি পায়ে আমরা এঁকে দিয়েছি। আচ্ছা, আর একটা ঘোড়া আঁকি। ধরেন একটা ঘোড়া, পুরুষ ঘোড়া, একটা মহিলা ঘোড়া, ঠিক আছে। সেটা ধরেন ঘোড়া। আপনি বলতে পারেন যে ভাই এটা কোন ধরনের ঘোড়া? আমি বললাম তো, আসলে দেখবেন যারা অনেক ভালো শিল্পী তারা একটু খারাপই আঁকে, ঠিক আছে। তো যাই হোক, ধরেন আপনি দুইটা ঘোড়া আপনার বাসায় এরকম করে নিয়ে আসছেন, ঠিক আছে। এখন দেখবেন যে দুইটা ঘোড়াকে আপনি 2-3 বছর পালার পর ওখান থেকে একটা নতুন করে ঘোড়া হচ্ছে, হ্যাঁ, বাচ্চা ঘোড়া আর টাকা লাগবে না। তো যাই হোক, তো আপনি নতুন করে দেখবেন একটা ঘোড়া হচ্ছে, ঠিক আছে। তো এই ওকে, সো ঘোড়া নতুন করে একটা ঘোড়া হচ্ছে না, তাহলে তারপরে আবার সেখান থেকে আরো ঘোড়া হচ্ছে, সেভাবে আসলে বংশ বৃদ্ধি হয়। এভাবে নতুন নতুন প্রাণীর আসলে জন্ম হয়, তাই না? সেই কারণে আসলে প্রজননটা, এই জিনিসটা বা এই প্রক্রিয়াটাকে আসলে বলা হয় প্রজনন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন অনুভূতি। অনুভূতি আসলে কি? ধরেন আপনাকে কেউ ঠুস ঠুস করে দুইটা ঘুষি মারলো, আপনার অনেক কষ্ট লাগবে না? লাগবে কিনা বলেন? লাগবে। আবার ধরেন আপনাকে কেউ একটা সুন্দর গোলাপ ফুলের তোড়া দিল, আপনার কি অনেক ভালো লাগবে না? ভালো লাগবে। বা অনেকগুলো চকলেট আপনাকে কিনে দিল, আপনার কি ভালো লাগবে? ভালো লাগবে। এই যে ভালো লাগা, খারাপ লাগা, এটা এক ধরনের অনুভূতি। আবার ধরেন আপনাকে তো জোরে একটা ঘুষি মারছেন, আপনার কি ব্যথা পাবেন না আপনি? ইয়েস, আপনি ব্যথা পাবেন। সেই যে ব্যথা পাইলেন আপনি, এটাকে একটা কি, এটা একটা অনুভূতি, ঠিক আছে। সেই জিনিসটাকে আসলে বলা হচ্ছে অনুভূতি। পরিবেশের বিভিন্ন উদ্দীপনা, উদ্দীপনা মানে কি, মানে বিভিন্ন ধরনের উপাদান। যেমন ধরেন আলো, ধরেন আপনার চোখে হঠাৎ করে আমি যদি অনেক জোরে আলো লাগাই, ঠিক আছে, অনেক জোরে ধরেন একটা আলো দিলাম, বা হঠাৎ করে অন্ধকার করে দিলাম। ধরেন আমরা আমাদের স্টুডিও হঠাৎ করে অন্ধকার করে দিলাম, ওকে, এটি একটু অন্ধকার হয়েছে, আচ্ছা। বাট ধরেন হুট করে যদি আলো লাগে আপনার চোখে, তখন আপনার কি হবে? আপনার তখন চোখ একদম ঝলসে যাবে না? ঝলসে যাবে। তারপরে ধরেন শব্দ অনেক জোরে, ধরেন ঠাস করে আপনার কানে কাছে একটা কেউ শব্দ করলো, ঠিক আছে, বা হঠাৎ করে বিদ্যুৎ চমকাইলো, আপনি কি ভয় পাবেন না? বা আপনার একটা কি অনুভূতি তৈরি হবে। তারপরে স্পর্শ, আপনাকে যদি কেউ ঠাস করে থাপা মারে, বলছি একটু আগে। তারপরে যে তাপমাত্রা, ধরেন অনেক গরম পড়ছে, আপনার তখন গরম লাগবে না? আবার অনেক ঠান্ডা পড়ছে, তখন আপনার ঠান্ডা লাগবে না? তাহলে এই যে প্রকৃতির যে উপাদানগুলো আছে, যেমন আলো, শব্দ, স্পর্শ, তাপমাত্রা, এগুলোর সাথে সাথে কিন্তু আপনার শরীর রিয়াক্ট করে, তাই না? এই জিনিসটাকে বলা হচ্ছে অনুভূতি। যেমন অনেক শীত লাগলে কি কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, এরকম করে, তাই না? আবার যখন অনেক গরম, তখন টক 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 করে ঘাম পড়তে থাকে, তাই না? আবার যখন হচ্ছে কি আপনার ধরেন বৃষ্টির মধ্যে আপনি হেঁটে যাচ্ছেন, তখন শীত লাগবে না? শীত লাগবে কিনা? আবার কেউ একটা ঘুষি মারলো ঠাস করে, এরকম করবেন না? করবেন কিনা? আবার ধরেন ঠাস করে আপনি পড়ে গেলেন, রাস্তাতে যাচ্ছিলেন যাচ্ছিলেন ঠাস করে পড়ে গেলেন, আপনি করে এরকম করে উঠবেন না? এই যে প্রকৃতির যে ঘটনাগুলো আপনার অনুভূতিকে আঘাত করতেছে, এবং তার ফলে আপনার শরীর কি হচ্ছে, একটা প্রতিক্রিয়া দিচ্ছে, এই জিনিসটাকে আসলে আমরা বলি অনুভূতি। এটা কিন্তু সব প্রতিটা প্রাণীর ক্ষেত্রে হয়, ঠিক আছে। এটা কিন্তু প্রতিটা জীবের ক্ষেত্রে আসলে হয়ে থাকে। যেমন ধরেন আপনি যেমন ঠাস করে যদি পড়ে পান, আপনি ব্যথা পাবেন। আবার ধরেন আপনার একটা পোষা বিড়াল আছে, ওকেও যদি আপনি মারধর দেন, ঠিক আছে, আপনাকে ঘুষি মেলে আপনার যেমন ব্যথা লাগবে, আপনার ধরেন একটা পোষা বিড়াল আছে, ওকে আপনি একটু মার দিয়ে দিলেন। বা আপনি ধরেন বিড়াল পালেন না, অন্য কারোর একটা বিড়াল, ওকে আপনি ব্যথা দিলেন, সে কিন্তু ব্যথা পাবে, ঠিক আছে। কুকুর এর সাথে অনেকে রাস্তায় এরকম করে না, দেখবেন যে অনেক সময় কুকুরের গায়ে মানুষজন ঢিল টিল ছুঁড়ে মারে, ওর কিন্তু ব্যথা লাগে, তাই না? ব্যথা লাগে না? ব্যথা লাগে।
তো এই জন্য এগুলো আমরা করব না কখনোই, ঠিক আছে? আচ্ছা, তো এই অনুভূতিগুলো আসলে সবার আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে শ্বাস প্রশ্বাস না, আমরা সবাই নিঃশ্বাস নিই, সবাই নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারবেন? কতক্ষণ থাকতে পারবেন বলেন? এরকম করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন? 2-3 মিনিট থাকতে পারবেন সর্বোচ্চ, তারপর কিন্তু আপনি মারাই যাবেন। তাহলে প্রতিটা জীবেরই কিন্তু আসলে শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে? শ্বাস প্রশ্বাস না নিলে কেউ কিন্তু আসলে বেঁচে থাকতে আমরা পারবো না। পারবো না। শরীরের কোষগুলোকে শক্তি সরবরাহ করার জন্য অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়ার প্রক্রিয়াকে শ্বাস প্রশ্বাস বলে। তো আমরা যখন গ্রহণ করি পরিবেশ থেকে আসলে আমরা অক্সিজেন গ্রহণ করি, যে অক্সিজেন দিলাম, যখন ছেড়ে দিচ্ছি তখন কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে যদি না করি আমরা কিছুক্ষণ মারা যাবো। শুধু আমরা না, যে কোনো প্রাণী মারা যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন বৃদ্ধি। আমরা বৃদ্ধিটা অবশ্যই আগে বলে ফেলেছি যে সবারই বৃদ্ধি হয়, রাইট? আমি এক সময় ছোট ছিলাম, পরে বড় হয়েছি, তাই না? তো এরকম করে সবারই আসলে বৃদ্ধি হয়। তারপরে আসেন অভিযোজন। অভিযোজন আমি আগে বলে ফেলেছি। অভিযোজন হচ্ছে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতা। দেখেন, পরিবেশ পরিবর্তনের সাথে সাথে নিজেকে মানিয়ে নেওয়াকে অভিযোজন বলে। পরিবেশের বিভিন্ন চাপের মধ্যে জীবন ধারণ করার জন্য জীবের বিভিন্ন ধরনের অভিযোজন ঘটায়। মরুভূমির উদ্ভিদ কম পানিতে বাঁচতে পারে, শীতকালীন পাখি উষ্ণ অঞ্চলে চলে যায়। তো দেখেন, গাছপালা কিন্তু আসলে পানি ছাড়া বাঁচতে পারে না, কিন্তু মরুভূমির মধ্যে দেখবেন বড় বড় ক্যাকটাস গাছ আছে। মরুভূমির মধ্যে দেখবেন বড় বড় ক্যাকটাস গাছ আছে, বাট ওখানে তো কোনো পানি নাই। পানি আছে খুবই সামান্য, আপনি দেখতেও পারবেন না, এরকম আর কি। মাটির তলে কিলোমিটার কিলোমিটার কোনো পানি নাই। বাট প্রশ্ন হলো, তাহলে ওইখানে গাছগুলো কিভাবে বাঁচে? ওরা তখন অভিযোজিত হয়ে যায়, পরিবর্তনশীল হয়ে যায়। ওদের শরীর এমন ভাবে পরিবর্তন হয়, পানি ছাড়াও বা খুবই অল্প পরিমাণ পানিতে ওরা অনেক দিন বেঁচে থাকতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটাকে আসলে বলা হয় অভিযোজন। তো এই জিনিসগুলাই ছিল জীবের প্রধান বৈশিষ্ট্য। তাহলে জীবের প্রধান বৈশিষ্ট্য কয়টা? জীবের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 8টি। প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চলন, জীব চলাফেরা করতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্য পুষ্টি, এরকম করে খাবার খাইতে হবে, হ্যাঁ। আচ্ছা, তৃতীয় বৈশিষ্ট্য কি? প্রজনন, এরকম বংশবৃদ্ধি করতে হবে ছোট ছোট করে। তারপরে হচ্ছে অনুভূতি, আপনাকে ঘুষি মারলো, যে কারেন্টে শক খাইলে এরকম আপনার লাগবে, ঠিক আছে? তারপরে আসছে শ্বাস প্রশ্বাস, না আমরা সবাই শ্বাস প্রশ্বাস নেই। তারপর হচ্ছে বৃদ্ধি, জীব অবশ্যই বড় হয় এবং বড় হওয়ার পর বুড়া হয়ে যায় আমার মতো, ঠিক আছে? আচ্ছা, তারপরে অভিযোজন। অভিযোজন হচ্ছে তার শরীর পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য কিছু পরিবর্তন হয়। তো এই জিনিসগুলাই ছিল জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য, বা আমাদের পার্ট 1-এর পড়াশোনা, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা সবাই বলেন আমাকে, পার্ট 1 সবাই বুঝছেন? হ্যাঁ, কিভাবে বলবেন? আমি একটা পোল দেই না? আচ্ছা, আমি একটা পোল দিই যে পার্ট 1 সবাই বুঝতে পেরেছেন কিনা। আমি একটা পোল দিয়েছি, পার্ট 1 আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা, সবাই একটু মতামত দিয়ে জানান, ঠিক আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 95% মানুষ বুঝতে পেরেছেন, খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো, আসলে খুবই সহজ। আমি বললাম না, আজকের অধ্যায়টা খুবই মজার। আচ্ছা, প্রথম পার্টটা, হ্যাঁ। পরের পার্টটা একটু বোরিং লাগতে পারে আপনার কাছে, পরের পার্টটা আসলে একটু বোরিং লাগতে পারে, বাট খুবই ছোট একটা পার্ট, ঠিক আছে? তো পরের পার্টটা নিয়ে আসলে খুব বেশি টেনশন করার কিছু নাই। এতক্ষণ আমরা যে জিনিসগুলো পড়লাম, তাই না? আমরা কি পড়লাম? আমরা আসলে জীব নিয়ে জানার চেষ্টা করলাম, তাই তো? আমরা আসলে জীব নিয়ে জানার চেষ্টা করলাম। এখন এখানে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে, শুনেন মন দিয়ে, এটা বিশাল কাহিনী হয়ে গেছে, বুঝছেন? কাহিনীটা কি বলেন তো? কাহিনীটা হলো, কাউকে বললেন না আবার, হ্যাঁ, যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে, ধরেন মানুষ, হ্যাঁ, আচ্ছা, মানুষ, ঠিক আছে, ধরেন মানুষ, এ কি? জীব। আবার বাঘ, এও কি? জীব। আবার ধরেন গাছ, সেও কি? জীব।
আবার ঘাস ও কি জীব। আবার ধরেন তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ ও তো জীব, তাই না? তাহলে আসলে পৃথিবীতে অনেক অদ্ভুত রকম জীব আছে না? যেমন গাছ এক রকমের জীব, আবার তেলাপিয়া মাছ আর এক রকমের জীব, হ্যাঁ হ্যাঁ, আবার পুঁটি মাছ আর এক রকমের জীব, তাই না? আবার মানুষের একরকম বৈশিষ্ট্য, ঘাসের আর এক রকম বৈশিষ্ট্য, গাছপালার অনেক রকম বৈশিষ্ট্য, বাট সবাইকে আমরা জীব বলতেছি। এখন সবাই আসলে জীব, এটা সত্য কথা, কিন্তু একটা ক্লাসিফিকেশন করতে হবে, মানে এদেরকে আসলে একটু ভাগ করতে হবে, বুঝছেন? মানে এত টাইপের জীব হয়ে গেছে যে এদেরকে আসলে ভাগ না করলে এদের সম্পর্কে আসলে তথ্য সংরক্ষণ করা বা এদেরকে প্রপারলি পড়াশোনা করা এদেরকে নিয়ে অনেক কঠিন, বুঝছেন না? কারণ আমি যদি আপনাকে একবারে তেলাপিয়া মাছ, মানুষ, ঘাস, পাতা, পাখি, পোকা, মাকড়, কেঁচো, তেলাপোকা, হ্যাঁ, সবার বৈশিষ্ট্য পড়াইতেছে, আপনি পাগল হয়ে যাবেন না? পাগল হয়ে যাবেন, এত ইনফরমেশন মনে রাখা যাবে? কোনটা যে পড়াচ্ছি তেলাপিয়া মাছের রোগের ওষুধের চিকিৎসা আপনি করে ফেলবেন তেলাপোকায়, হ্যাঁ, এরকম ঝামেলা হয়ে যাবে। সেরকম অনেক রকম ঝামেলা তৈরি হয়। এই জন্য বিভিন্ন রকমের বিজ্ঞানীরা এটাকে আসলে একটু ক্যাটাগরি করছে, মানে ভাগ করছে আর কি। যেমন ধরেন আপনার ওয়ার্ডরোবে কি, মানে আপনার যে বাসার আলমারি, এখানে অনেক রকম জামা কাপড় আছে না? আপনার শার্ট আছে, আপনার গেঞ্জি আছে, আপনার প্যান্ট আছে, আপনার পাঞ্জাবি আছে, আপনার পায়জামা আছে, আপনার জুতো স্যান্ডেল আছে, আপনার রুমাল আছে, মাথায় টুপি আছে, হ্যাঁ, অনেক কিছু আছে, গামছা আছে, টাওয়েল আছে, হ্যাঁ, অনেক ধরনের। এখন আপনি যদি গুছাইতে চান, আপনি কিভাবে গুছাবেন বলেন তো? আপনি সবগুলো শার্ট আগে ভাঁজ করে এক জায়গায় রাখবেন, আবার সবগুলো প্যান্ট এক জায়গায় রাখবেন, সবগুলো পাঞ্জাবি এক জায়গায় রাখবেন, তাই না? এভাবে গুছাবেন না? নাকি আপনি একটা শার্ট, একটা প্যান্ট, একটা পাঞ্জাবি এইভাবে গুছাবেন? এইভাবে গুছাইলে কিন্তু জিনিসটা সুন্দর মতো গুছানো যাবে না, আপনার খুঁজে পেতে অসুবিধা হবে, হবে না বলেন? হবে কিনা? ডেফিনেটলি অসুবিধা হবে। এই কারণে ঠিক যেমন ভাবে আপনি আপনার আলমারিটা গুছান, যে সবগুলো গেঞ্জি এক জায়গায়, সবগুলো শার্ট এক জায়গায়, সবগুলো পাঞ্জাবি এক জায়গায়, সবগুলো প্যান্ট এক জায়গায়, সবগুলো পায়জামা এক জায়গায়, বাইরে স্কুল ড্রেস গুলো এক জায়গায়, এরকম করে আপনি যেরকম সাজান, বিজ্ঞানীরাও এই যে জীব জগৎ আছে এটাকে একটু ভাগ করছে, ঠিক আছে? এটাকে একটু ভাগ করছে। এই যে ভাগ করছে, এই ভাগ করাটাকে বিজ্ঞানীরা নাম দিছে কি জানেন? এই ভাগ করাটাকে বিজ্ঞানীরা নাম দিছে জীব জগতের শ্রেণীকরণ। জীব জগতের কি নাম দিছে? জীব জগতের শ্রেণীকরণ। এটাতে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনি যেমন শার্ট প্যান্ট সবকিছুই আপনার জামা কাপড় কিন্তু, তাই না? আপনার শার্টও আপনার জামা কাপড়, আপনার প্যান্টও আপনার জামা কাপড়, আপনার পাঞ্জাবিও আপনার জামা কাপড়। তাহলে এই যে ভাগগুলো করা হয়েছে এগুলো সব জীবেরই ভাগ করা হয়েছে। ঠিক যেমন ভাবে আপনি আলমারি গুছানোর সময় বিভিন্ন টাইপের কাপড়কে আলাদা আলাদা করেন, ঠিক একইভাবে বিজ্ঞানী মার্গিউলিস এবং হুইটেকার, নাম কি রে বাবা, হ্যাঁ, হুইটেকার আর মার্গিউলিস, এরা কি করছে? এরা জীব জগৎকে মোট 5টা রাজ্যে ভাগ করে ফেলছে, ঠিক আছে? রাজ্য বলতে শ্রেণী বিভাগ আর কি, 5টা রাজ্যে ভাগ করছে। ওনারা বিজ্ঞানী ছিল, যে ওনারা ভাগটা করে দিচ্ছে আর কি, ঠিক আছে? যেমন আমরা অনেক সময় আলমারি গুছানোর সময় আব্বু আম্মুর হেল্প নেই না, যে আম্মু একটু বেশি বুঝে, এই জন্য বুঝায় দেয়। তো ওনারা একটু বেশি বুঝতো, পড়াশোনা করছে যে কি, এই জন্য এই হুইটেকার আর মার্গিউলিস, হ্যাঁ, নাম পড়তে গেলে দাঁত ভেঙে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো এই দুজন বিজ্ঞানী কি করছে? ওনারা আসলে জীবজগৎটাকে 5টা ভাগে ভাগ করছে। এখন ভাগ কি ওনারা ইচ্ছা মতো করছে? আপনি ইচ্ছা মতো আলমারি গুছাইলে হবে? হবে না। আপনাকে শার্ট গুলো এক জায়গায় রাখতে হবে, আপনাকে পায়জামা গুলো এক জায়গায় রাখতে হবে, আলাদা আলাদা করতে হবে। তো ওনারাও এই জীবজগৎটাকে আসলে কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 5টা ভাগে ভাগ করছে। মনেরা, ঠিক আছে, প্লাটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমেলিয়া, এই 5টা ভাগের নাম কি? মনেরা, প্রোটাস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। নামগুলো একটু অদ্ভুত শোনাচ্ছে, তাই তো? একটু কঠিন কঠিন লাগতেছে, যে কি নাম লিখছে রে ভাই, হ্যাঁ, এরকম মনে হচ্ছে আপনাদের? দেখেন, এটা মনে হওয়াটা স্বাভাবিক, এটা মনে হওয়াটাতে অদ্ভুতের কিছু নাই, যেহেতু এই নামগুলো হচ্ছে কি আপনার বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? এই জন্য আসলে আমাদের এরকম লাগতেছে। আমরা আস্তে আস্তে যখন অনেক পড়াশোনা করব, এই নামগুলো বারবার পড়বো, তখন এই নামগুলো আসলে মুখস্থ হয়ে যাবে, আমাদের নামগুলো মুখস্থ করা লাগবে, ঠিক আছে? বাট ভয় পাওয়ার কিছু নেই। 5বার রিডিং পড়লে মনেরা, প্লাটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমেলিয়া। আমার সাথে পড়েন সবাই। মনেরা, প্লাটিস্টা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। আবার পড়েন একবার সবাই, ঠিক আছে? মনেরা, প্রোটিস্টা,
ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। ঠিক আছে, আবার পড়ি। মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। পড়তেছেন তো? বাসায় পড়তেছেন সবাই? জোরে জোরে পড়েন আমার সাথে আরেকবার। মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। ঠিক আছে, লাস্ট বার। মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। ঠিক আছে, এখন দেখবেন একটু সহজ লাগবে। বাসায় আরো 2-4 বার পড়বেন বাবু, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। প্রথমবার যেহেতু আমরা পড়ছি এই জন্য একটু এরকম লাগতেছে। সেই জিনিসগুলো আসলে এরকম দেখতে আর কি। আমরা একটু পরে বৈশিষ্ট্য পড়বো। এটা হচ্ছে মোনেরা দেখতে এরকম। ঠিক আছে, প্রোটিস্টা দেখতে এরকম, ফানজাই গুলা দেখতে এরকম, প্লান্টি দেখতে এরকম, আর অ্যানিমেলিয়া দেখতে এরকম। এখন আসলে আমরা এদের বৈশিষ্ট্যগুলা পড়বো। প্রথমে মোনেরা। হ্যাঁ, আচ্ছা, মোনেরা রাজ্য, এর বৈশিষ্ট্য কি? জীবটি এককোষী এবং এদের কোষ সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, এখন নিউক্লিয়াস কি জিনিস? নিউক্লিয়াস কি জিনিস? নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক। আমি মানুষ, আমাকে নিয়ন্ত্রণ করে কি? মস্তিষ্ক। আপনি বাসায় একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছেন, ওটাকে জবাহ করে ওর মাথার মধ্যে কি পান? ঘিলু। ওইটা কি? মুরগির মস্তিষ্ক ছিল, মুরগিটাকে নিয়ন্ত্রণ করতো, তাই না? আবার ধরেন আপনি একটা টিকটিকি আস্তাগফিরুল্লাহ, আপনি ধরেন একটা ছাগল জবাই করলেন, ঠিক আছে, কুরবানি করলেন, কুরবানি করে এবার খাসির মগজটা কি বের করে দেখলেন, ওটা কি? খাসির মগজ, মস্তিষ্ক, তাই না? খাসিকে নিয়ন্ত্রণ করতো কে? ওই মস্তিষ্কটা। ঠিক তেমন ভাবে যে কোষ জিনিসটা বললাম, যে প্রাণীদের ক্ষুদ্র ক্ষুদ্র একক, এদেরও একটা নিয়ন্ত্রণ করার জিনিস আছে, সেটাকে বলে নিউক্লিয়াস। ঠিক আছে, সেটাকে বলে নিউক্লিয়াস। তো এদের আসলে নিউক্লিয়াস থাকে না, মানে এরা আসলে কোষটোষ অত সুগঠিত না, মানে প্রাণীটা আসলে অত সুগঠিত না, মানে ওরে জীব বলা যায় না টাইপ অফ একটা, মানে হইতেছে জীব, ঠিক আছে, আবার জীবও না, লাইক কাইন্ড অফ ভাইরাসের মতো আর কি, মানে ভাইরাস না, মানে ও জীবও প্রপারলি হয় না আর কি, কোষটোষ অত ভালো জীব না আর কি, বুঝছেন না? যে থাকে না কিছু ইয়া আর কি, মানে এটা জীব বলতে যে আর কি বলছে আর কি অনেক কষ্টে আর কি, অত ভালো জীব না আসলে। ঠিক আছে, এরা খুবই ক্ষুদ্র হয়, মানে দেখতে পারবেন না আপনি, বুঝছেন? জীব আর বলবেন কেমনে? এরা খুবই ক্ষুদ্র, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখাই যায় না। দেখো কি বিপদ, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখাই যাবে না, বাট জীব। ঠিক আছে, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না, এরা হচ্ছে জীব। ঠিক আছে, বাট এদের শরীরে কোষ কি? মানে ধরেন কোষ তো কেমনে হবে? অনুবীক্ষণ যন্ত্র ছাড়া আপনি দেখতে পাচ্ছেন না, এত ক্ষুদ্র, ওর মধ্যে আর কোষ কেমনে হবে? বা প্রপার নিউক্লিয়াস কিভাবে থাকবে? এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র। অনুবীক্ষণ যন্ত্র তো চেনেন না? এরকম করে মাইক্রোস্কোপ আর কি অনেক বড় করে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটা কি আসলে? মোনেরা পর্বটা, রাজ্যটা, মানে আমাদের আশপাশে আসলে এমন ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস আছে যারা আসলে খুবই ক্ষুদ্র, বাট যাদের জীবন আছে। জীবের কিছু কিছু বৈশিষ্ট্য আসলে এদের মধ্যে আছে, এই জন্য আসলে এদেরকে আমাদের বাধ্য হয়ে জীব বলতে হচ্ছে আর কি। ঠিক আছে, এটা একটা নাম হচ্ছে রাইজোবিয়াম। ঠিক আছে, রাইজোবিয়াম। আচ্ছা, তো ওটা একটা প্রাণীর মানে জীবের নাম আর কি, মোনেরা জীবগুলোর নাম। তারপর আসেন প্রোটিস্টা। প্রোটিস্টা এককোষী, এরা প্রপার এককোষী, এদের একটাই কোষ থাকবে। মানুষের ধরেন 60-70 কোটি কোষ আছে। তো চিন্তা করেন, একটা মানুষের শরীর তৈরি করতে 60-70 কোটি কোষ লাগে, তাহলে প্রোটিস্টা আবার এককোষী একটা জীব, একক বা দলগত ভাবে থাকতে পারে, মানে ওরা একজন একক ভাবে একটা প্রোটিস্টা থাকতে পারে, অনেকগুলো প্রোটিস্টা একসাথে থাকতে পারে। কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, মানে এদের কোষটা আবার প্রপারলি সুগঠিত আর কি, নিউক্লিয়াস যুক্ত। ঠিক আছে, এখন অনেকের মনে প্রশ্ন আসতেছে যে ভাই নিউক্লিয়াসটা আরেকটু ভালোভাবে বুঝলে ভালো হইতো, তাই না? মনে মনে এটা মনে হচ্ছে না যে নিউক্লিয়াসটা আসলে আরেকটু ভালোভাবে বুঝলে ভালো হতো? ইয়েস, আমরা নিউক্লিয়াসটা আসলে আরেকটু ভালোভাবে বুঝবো, কিন্তু আজকে না। আমাদের নিউক্লিয়াসের উপরে কোষ ও কোষের গঠন একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে আসলে আমরা নিউক্লিয়াসটাকে আরো ভালোভাবে আসলে বুঝবো। ঠিক আছে, তো আপনারা এটা নিয়ে টেনশন করিয়েন না, আমাদের সামনে একটা অধ্যায় আছে কোষ ও কোষের গঠন, তখন আসলে আমরা নিউক্লিয়াসটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো। এখন শুধু এতটুকু জেনে রাখি যে মানুষের শরীরে বা যে কোনো প্রাণীর শরীরে কোটি 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 কোষ দিয়ে গঠিত। ঠিক আছে, আচ্ছা, এই কোষের মধ্যে আবার কি থাকে? নিউক্লিয়াস থাকে, যেটা আসলে কোষের মূল কেন্দ্র আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপর আসেন ফানজাই। এদের বৈশিষ্ট্য কি? অ্যামিবা। অ্যামিবা এক ধরনের প্রাণী আর কি। তারপর হচ্ছে ইউগ্লেনা, মুখস্থ রাখতে হবে। তারপর আসেন ফানজাই বা ছত্রাক। এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে, এককোষী বা বহুকোষী হয়, পরভোজী, দেহে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। আচ্ছা, সো ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। আমরা যে ছত্রাক গুলা খাই না, এই যে মাশরুম খাই না আমরা সবাই,
মাশরুম তো আমরা সবাই খাই কম বেশি, তাই না? সেই মাশরুম গুলা হচ্ছে এই ফানজাই বা ছত্রাক। আবার অনেক জায়গায় দেখবেন যে স্যাঁতসেঁতে জায়গায় ছত্রাক হয়ে থাকে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে আর এক টাইপের আসলে জীব। এখন বলেন যে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত মানে কি? ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত মানে হচ্ছে এটা একটা উপাদান। এটা কি? এটা একটা উপাদান। এটা হচ্ছে একটা রাসায়নিক উপাদান যেটা গাছের রঙকে সবুজ করে। আপনারা কখনো সবুজ রঙের মাশরুম দেখছেন কেউ? না। মাশরুমের রং হয় সাদা, নাইলে ধূসর, নাইলে কালো, নাইলে বাদামি, সবুজ কোনোদিন হয় না। কেন হয় না বলেন তো? তার কারণ হচ্ছে সবুজ করে গাছকে এই ক্লোরোপ্লাস্ট নামক একটা পদার্থ। গাছের মধ্যে, গাছের পাতায় বলেন বা গাছের সমস্ত সবুজ অঙ্গে এই পদার্থটা থাকে, ক্লোরোপ্লাস্ট। এবং এই পদার্থটার রং হচ্ছে সবুজ। এই কারণে গাছের পাতা বা গাছের বিভিন্ন অংশ সবুজ। বাট এই যে ইয়াগুলো আছে আপনার ফানজাই বা ছত্রাক, ফানজাই হচ্ছে ছত্রাকের ইংলিশ নেম, ঠিক আছে? আচ্ছা, তো এই ছত্রাক গুলা কখনোই এই জিনিসটা থাকে না, অর্থাৎ এই ক্লোরোপ্লাস্ট বা সবুজ করার যে উপাদানটা, এটা কখনো এর মধ্যে থাকে না। এই কারণে এরা কখনোই, আর যে কালারই হোক ভাই, সবুজ কখনো হয় না, ঠিক আছে? যেমন ইস্ট, পেনিসিলিয়াম, এগুলো সব মাশরুমের বিভিন্ন টাইপ আর কি। দেন মাশরুম, ইস্ট হচ্ছে আপনার ওই যে পাউরুটি যেটা ব্যবহার করে। তারপর আসেন প্লান্টি। প্লান্টি হচ্ছে গাছপালা। তাহলে এই যে মাশরুমটাকে একটা ছত্রাককে একটা অংশে বিভক্ত করছি, একটা রাজ্যে ফেলছি, যত টাইপের মাশরুম আছে সব এই রাজ্যের অন্তর্গত। আর যত টাইপের গাছ আছে, গাছপালা আছে, দেখে প্লান্টি, প্লান্ট, তাই না? এই প্লান্টি থেকে আসলে প্লান্ট বা গাছ শব্দটা আসছে। উদ্ভিদ জগৎ, এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, মানে এদের কোষটা অনেক শক্ত সুন্দর, সবুজই, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। কারণ গাছ তো নিজের খাবার নিজে বানায় না, নিজের খাবার নিজেই বানায়, আপনি পানি দিলেই হবে। এক কোষী বা বহুকোষী হতে পারে, হ্যাঁ, গাছ ছোট গাছ বড় গাছ ব্যাপার আছে। কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। এখন সেলুলোজ কি জিনিস অনেকের মাথায় প্রশ্ন আসবে। এগেন আমরা যখন কোষের অধ্যায়টা পড়বো তখন আমরা আসলে সেলুলোজ বুঝতে পারবো। বাট এখন আপনাদেরকে বলে রাখি, সেলুলোজ হচ্ছে গাছকে শক্ত করে, ফাইবার। আঁশ, গাছের সব আঁশ থাকে না, গাছের মধ্যে আঁশ থাকে না, আঁশ থাকে কিন্তু যে ক্ষুদ্র 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 আঁশ থাকে গাছে। তো এই আঁশটাকে আসলে সেলুলোজ বা ফাইবার বলে। যে পাট দেখছেন না, পাটে যেরকম আঁশ আঁশ থাকে না, সব গাছে আসলে থাকে, কোনোটা দেখা যায় কোনোটা দেখা যায় না। আচ্ছা, তারপরে আসছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া হচ্ছে প্রাণী জগৎ। অ্যানিমেলিয়া হচ্ছে প্রাণী জগৎ। কোষগুলো সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো আসলে মুখস্থ করতে হবে, না বুঝে মুখস্থ করতে হবে, বিকজ কোষের নিয়ে তো আসলে আমরা আলোচনা করতে পারছি না কোষের অধ্যায়টাতে না গেলে। তারপরে কোষগুলো প্লাস্টিডও থাকে না, প্লাস্টিড হচ্ছে সবুজ করে, উদ্ভিদের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল। তাহলে মানুষ এটা আসলে কি অন্যের উপর নির্ভরশীল না? ধান একটা উদ্ভিদ না, আমরা খাই। শাকসবজি উদ্ভিদ আমরা খাই ফেলি। উদ্ভিদ কি কখনো কাউকে খায় না? নিজের খাবার নিজে বানায়, তাই না? উদ্ভিদ কখনো কাউকে খায় না। বাট তাহলে আমরা আসলে খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, অন্যের উপর নির্ভরশীল, তাই না? আচ্ছা, তো যেমন মাছ, পাখি, গরু, মানুষ, এগুলো আর কি। আর ফার্ন, আম, জাম, কাঁঠাল, এগুলো ছিল কি? এগুলো হচ্ছে প্লান্টি ছিল। তো এইগুলো হলে, এবং এই সবগুলো মিলে, মানে এই ধরেন ভাল্লুক বলেন, এই এখানকার এই ছোট ছোট গাছ বলেন, এই বড় বড় গাছ বলেন, এই যে বান্দরটা বলেন, জিরাফ বলেন, এখানে ধরেন জাকি ভাইকে আপনি আঁকে দিতে পারেন, এই সবাই মিলে আসলে কি? সবাই মিলে আসলে জীব জগৎ। এই সবাই মিলে বা এই পাঁচটা টাইপের যে জিনিসপত্র আছে, এটা সবাই মিলে আসলে আমাদের কি? জীব জগৎ। ঠিক আছে, ওকে। তো এই ছিল আজকে পড়াশোনা। এখন আমি একটু রিভিউ করব, নেক্সট 2 থেকে 3 মিনিট আমি এই জিনিসটাকে একটু রিভিউ করে দিব, কারণ এটা আমি জানি অনেকের একটু কষ্ট হচ্ছে বুঝতে, অনেকের একটু বুঝতে কষ্ট হচ্ছে, তাই না? অনেকের একটু 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 কঠিন লাগতেছে। আমি একটু রিভিউ করি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন জিনিসটা। আমি খুব ইজিলি ভাগ করে দিব, আপনি আর টেনশনই করবেন না। এই যে এইগুলো না, আচ্ছা, প্রথমত পৃথিবীতে যত প্রাণী আছে, আমি, আপনি, গরু, ছাগল, ভেড়া, মহিষ, জিরাফ, বান্দর, হনুমান, শিম্পাঞ্জি, হ্যাঁ, সব কিছু যত প্রাণী আছে, তেলাপিয়া মাছ, রুই মাছ, হ্যাঁ, কেঁচো, শামুক, যত প্রাণী আছে সবাই হচ্ছে অ্যানিমেলিয়া। সবাই কি? অ্যানিমেলিয়া। পৃথিবীতে যত ধরনের গাছ আছে, যত ধরনের গাছ আছে, সবুজ গাছ, হলুদ গাছ, ফুলের গাছ, গেন্দা ফুলের গাছ, হ্যাঁ, তারপর হচ্ছে গোলাপ ফুলের গাছ বলেন, কাঁঠাল গাছ বলেন, আম গাছ বলেন, ধান গাছ বলেন, সর্ষে ফুলের গাছ বলেন, আপনার বারান্দার ক্যাকটাস বলেন, যত গাছ আছে সবাই হচ্ছে প্লান্টি। সবাই কি? প্লান্টি। প্লান্ট থেকে প্লান্টি। তারপরে আসেন যত ধরনের মাশরুম আছে পৃথিবীতে, যত ধরনের মাশরুম আছে সবাই কি? যাদের রং সবুজ না, মাশরুম, হ্যাঁ, সবাই হচ্ছে ফানজাই। সবাই কি? ফানজাই। ঠিক আছে। আচ্ছা, বাকি থাকে কি? একটা থাকে মনেরা,
হ্যাঁ, আরেকটা হচ্ছে প্রোটিস্টা, তাই না? এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে কঠিন। একটা হচ্ছে মনেরা, একটা হচ্ছে প্রোটিস্টা। আসলে কঠিনের কিছু নাই। মনেরা আর প্রোটিস্টা মানে পার্থক্য হচ্ছে এরা হচ্ছে খুবই ক্ষুদ্র। এরা হচ্ছে খুবই ক্ষুদ্র, আপনি আর এদেরকে দেখতে পান না। আপনি কখনো দেখছেন রাস্তাঘাটে আপনাকে কেউ বলছে এই দেখ 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 একটা প্রোটিস্টা পড়ে আছে, বা এই দেখ 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 একটা মনেরা পড়ে আছে? এরকম কেউ কখনো বলছে না। মানে এরা খুবই ক্ষুদ্র। এরা কি? খুবই ক্ষুদ্র। এটাকে আপনি খালি চোখে দেখতে পারবেন না টাইপ অফ জিনিসপত্র। এর মধ্যে পার্থক্য কি? মনেরাদের আসলে কি এককোষী বা সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তার মানে এদের নিউক্লিয়াসটা সুগঠিত না। আর প্রোটিস্টার বৈশিষ্ট্য হচ্ছে এদের নিউক্লিয়াস সুগঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত। তাহলে মানে বুঝতে পারছেন? তাহলে আবার বলি, মনেরা আর প্রোটিস্টা পার্থক্য কি? এর নিউক্লিয়াস সুগঠিত নয়, আর এর কি নিউক্লিয়াস সুগঠিত। সুগঠিত। ঠিক আছে? পৃথিবীর সমস্ত মাশরুম, ফানজাই, সমস্ত গাছপালা, প্লান্টি, সমস্ত পশু পাখি, এনিমেলিয়া। ক্লিয়ার? আবার বলি, পৃথিবীর সমস্ত পশু পাখি, এনিমেলিয়া, সমস্ত গাছপালা, প্লান্টি, সমস্ত মাশরুম কি ফানজাই, চোখে যাদের দেখেন না তাদের মধ্যে যাদের নিউক্লিয়াস সুগঠিত তারা প্রোটিস্টা, প্রোটিস্টা, আর যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তারা হচ্ছে মনেরা। তারা হচ্ছে মনেরা। সুগঠিত নয়। ঠিক আছে? সুগঠিত নয়। আর এটা হচ্ছে সুগঠিত। সুগঠিত। কিছু আমার লেখা বুঝতে পারতেছেন তাই না? আচ্ছা, ভালো করে লিখে দিই। সুগঠিত নয়, এটা কি? মনেরা। প্রোটিস্টা কি? সুগঠিত। ঠিক আছে? এটা নিউক্লিয়াস সুগঠিত। মানে নিউক্লিয়াসটা ভালো করে দেখা যায়। নিউক্লিয়াস কি? কোষের মধ্যে একটা মেইন ব্রেন, কোষের ব্রেন। সো এই ছিল হচ্ছে আমাদের পড়াশোনা। উদাহরণগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? ওকে। সো আশা করি আজকে আমরা দুই টপিক পড়াইলাম। একটা হচ্ছে প্রাণীর বৈশিষ্ট্য ছিল, সরি জীবের বৈশিষ্ট্য ছিল, আর একটা হচ্ছে জীবের শ্রেণী বিভাগ করছি। আমরা মোটামুটি 5টা ভাগে ভাগ করছি। এই দুইটা জিনিস ছিল আজকে। ঠিক আছে? ওকে, এখন আমরা কিছু পোল দেই। দেখেন, একটি জীব পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় যে এই প্রক্রিয়াটাকে আসলে কি বলে? আমি কিন্তু আজকে পড়ছি তাই না? এই প্রক্রিয়াটাকে আসলে কি বলে? তো চলেন তো দেখি কেমন আপনাদের পড়াশোনা হয়েছে। এখনই আমরা বুঝতে পারবো। কোশ্চেন নাম্বার 1 একে কি বলে? পোল দিয়েছি, সবাই একটু উত্তর দিয়ে দিবেন। পোল যাবে, সবার কাছে পোল যাবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ঠিক আছে? এই যে সবাই উত্তর দিয়ে দিচ্ছে। বাহ, 90% মানুষই সঠিক উত্তর দিয়েছেন যে অভিযোজন, তাই না? আচ্ছা, তারপরে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন প্রক্রিয়া অক্ষত থাকবে বলেন তো? প্রজনন, চলন, শ্বাস প্রশ্বাস, বৃদ্ধি। শ্বাস প্রশ্বাস, তাই না? বৃদ্ধি কিন্তু একটা বয়সের পর্যায়ে থেমে যায়। আচ্ছা, আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগৎকে কয়টা রাজ্যে ভাগ করা হয়েছে? ওকে, সেটা আপনাদের পারা উচিত। আমরা বারবার বারবার করে ক্লাসে বলেছি, তাই না? বলেন, সারা ক্লাসটা এটা নিয়ে বক বক করলাম। তাহলে এটা সবাই পারা উচিত না? 3 নাম্বারটা সবার পারা উচিত। দেখি, কেউ ভুল করিয়েন না। অনেকবার শিখেছি কিন্তু ক্লাসে, তাই না? সারা ক্লাস অনেকবার বলেছি কয়টি 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 কয়টি। তাহলে কেউ এটা ভুল করবেন না, হ্যাঁ?
সবাই মনোযোগ দিয়ে দিয়ে ফেলেন। ওকে, এটা একটু ভুল করতেছেন। পাঁচটি বাবা, পাঁচটি। আমরা যে পাঁচটা রাজ্য পড়ছি না, এই যে পাঁচটা, কয়টা ভাগে ভাগ করা হয়েছে? পাঁচটি রাজ্যে ভাগ করেন, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমেলিয়া, তাই না? টোটাল পাঁচটা রাজ্য। So, আমরা বারবার কিন্তু বললাম যে পাঁচটা রাজ্য, এটা অনেকে ভুল করে ফেললেন যে। আচ্ছা, সো টোটাল পাঁচটি রাজ্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যাই। তারপরে আছে কি, কোন রাজ্যের জীবকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখায় যায় না? কোনটা হবে বলেন, পারবেন আপনারা? ফানজাই, প্লান্টি, প্রোটিস্টা, মনেরা, কোনটা? বারবার বলে দিয়েছি কিন্তু। সবচেয়ে ক্ষুদ্র কে? মনেরা, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি প্রোটিস্টা রাজ্যের উদাহরণ? প্রোটিস্টা, ফার্ন, ইস্ট, পেনিসিলিয়াম, অ্যামিবা। এটা একটু কঠিন না, কিন্তু এটা কিন্তু ক্লাসে দেখাইছি। চলেন এটা একটু দেই, একটু কঠিন দেই একটা, হ্যাঁ। আচ্ছা, 5 নাম্বারটা, 5 নাম্বারটা জানি একটু কঠিন, বেশি কঠিন না কিন্তু, ঠিক আছে। ওকে, 5 নাম্বারটা চলে যাচ্ছে। ওকে, এটা কি? অ্যামিবা, ঠিক আছে। এটা অনেকে ভুল করে ফেলছেন, জানি ভুল করবেন। এটা হচ্ছে অ্যামিবা ছিল, তাই না? আচ্ছা, এই যে এখানে উদাহরণ ছিল, এই যে প্রোটিস্টা, অ্যামিবা ছিল, দেখছেন? যে প্রোটিস্টার মধ্যে অ্যামিবা ছিল না, প্রোটিস্টার মধ্যে অ্যামিবা ছিল। প্রোটিস্টা, অ্যামিবা। ক্লাসে আরেকটু মনোযোগী হব, ঠিক আছে? আমরা কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই, আমরা আরেকটু মনোযোগী হব ইনশাল্লাহ। ওকে, সো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল, ঠিক আছে। আজকে আমাদের বিজ্ঞান ক্লাস এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে আমরা পরের যে দুইটা আছে ওই দুইটা অধ্যায় পড়বো, সরি, পরের দুইটা পার্ট পড়বো, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড যে দুইটা পার্ট আছে। সো যারা বাসায় সুযোগ পাবেন চাইলে একটু দেখে আসতে পারেন, নেক্সট ক্লাসে আসার আগে চাইলে দ্বিতীয় অধ্যায়টা, বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়টা একটু রিডিং করে আসতে পারেন পুরোটা, বা পার্ট 3 আর 4 এই দুইটা পার্ট একটু রিডিং করে আসতে পারবেন, ঠিক আছে। মানে পড়ে আসতে হবে এমন কোনো কথা নেই, পড়লে ভালো, আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, সো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আপনাদের কাছে একটা অপশন আসবে, সবাই একটু ওয়েট করবেন 30 সেকেন্ড মতো মাত্র। সেটা হচ্ছে আপনার কাছে 3টা প্রশ্ন করব আমরা। এক, আপনার আমার পড়ানো কেমন লাগছে? সো ইউ ক্যান গিভ লাইক অর ডিসলাইক, ঠিক আছে। আচ্ছা, লাস্টের দিন 94% মানুষ বলছিল ভালো হয়েছে, এখন আজকে যায় না কেমন হয়েছে পড়াইছি। আচ্ছা, তারপরে অডিও ভিডিও নিয়ে কোনো প্রবলেম ছিল কিনা, সো ইউ ক্যান গিভ লাইক অর ডিসলাইক। আপনার যদি ভিডিও দেখতে কোনো প্রবলেম হয় বা অডিও শুনতে কোনো প্রবলেম হয়, আপনি ক্যান জানাতে পারেন যে ওকে সব ঠিক ছিল, লাইক, না প্রবলেম ছিল, ডিসলাইক। এন্ড ফাইনালি প্রবাবলি স্লাইডের কোনো সমস্যা ছিল কিনা, স্লাইডটা আপনার ভালো লাগছে কিনা, সব ভালো লাগলে লাইক, এন্ড খারাপ লাগলে ডিসলাইক। তো এই 3টা প্রশ্ন আসবে। সবাই প্লিজ, এখন যেহেতু কোর্সের শুরু, প্লিজ কোশ্চেন গুলোর উত্তর করে যাবেন, ঠিক আছে, যাতে আসলে আমরা বুঝতে পারি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, অ্যাপ প্রপারলি কাজ করছে কিনা, স্লাইড ঠিক আছে কিনা, আমি আপনাদের পড়ানো বুঝাইতে পারতেছি কিনা, হ্যাঁ আপনার ভালো লাগতেছে কিনা আমাকে, ঠিক আছে। এই জিনিসগুলো বোঝার জন্য আসলে এই জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সবাই অবশ্যই দিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে আমার নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।